রাস্তায় যেন একটা কুকুরও না থাকে। সবকটা কুকুরকে 8 সপ্তাহের মধ্যে তুলে নিয়ে যান। ওরা যেন আর কখনো শহরে ফিরতে না পারে। হ্যাঁ, ভারতবর্ষের মহামান্য সুপ্রিম কোর্ট ঠিক এই নির্দেশই দিয়েছে দিল্লি শহরের কুকুরদের জন্য। সুপ্রিম কোর্ট চায় না দিল্লি শহরের রাস্তায় একটাও পথকুকুর ঘুরে বেড়াক। ব্যাস, সুপ্রিম কোর্টের এই একটা রায়ই রাজধানীর বুকে প্রতিরোধের আগুনকে উস্কে দিয়েছে। ইন্ডিয়া গেট থেকে গুরুগ্রাম, নয়ডা থেকে গাজিয়াবাদ, সর্বত্র পশুপ্রেমীরা নেমে পড়েছেন রাস্তায়। এমনকি সোশ্যাল মিডিয়াতেও শুরু হয়েছে প্রবল চাপানুতর। গোটা দিল্লি শহরে এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে প্রায় 10 লক্ষাধিক পথকুকুর রয়েছে। এই 10 লক্ষাধিক পথকুকুরকে শেল্টার দেওয়ার জন্য প্রায় 7,000 খানা শেল্টারের প্রয়োজন। আর এই বিপুল সংখ্যক কুকুরকে খাওয়ানো এবং সুস্থভাবে রাখার জন্য প্রতি মাসে প্রায় 15 কোটি টাকার প্রয়োজন। এই টাকা কি সরকার আদৌ খরচ করবে? আদৌ ওই অবলা জীবগুলো শেল্টারে ঠিকমতো বাঁচতে পারবে, নাকি জেলবন্দি অবস্থায় থাকতে থাকতেই মরতে হবে ওদের? ঠিক এই সমস্ত প্রশ্ন তুলেই পথে নেমেছে দিল্লির পশুপ্রেমীরা। যদিও সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে এই পদ্ধতিতে যে বা যারা বাধা দিতে আসবে তাদেরও যেন আইন রেয়াত না করে। কিন্তু আচমকা পথকুকুরদের ওপর সুপ্রিম কোর্ট এতটা কঠোর হলো কেন? এর পিছনে রয়েছে একটা মর্মান্তিক ঘটনা। ঘটনাটা এবছর জুন মাসের 30 তারিখের। সেদিন দিল্লির পুতকালান অঞ্চলে ছবি শর্মা নামের এক 6 বছরের ছোট্ট মেয়ে এক পথকুকুরের দ্বারা সাংঘাতিকভাবে আক্রান্ত হয়। ছবির বাঁ পা, হাত এবং হাতের তালুতে ওই কুকুরটি বেশ কয়েকবার কামড় বসায়। গুরুতর আহত অবস্থায় ছবিকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বি.আর. আম্বেদকর হাসপাতালে। সেখানে ছবির অ্যান্টি রেবিস চিকিৎসা করা হয়। ভ্যাকসিনেশন প্রক্রিয়াও শুরু হয় তার কয়েকদিন পর থেকে। এদিকে ছবির মা নেই, তিনি করোনায় মারা গেছেন। বাবা কাজের সূত্রে বাইরে থাকেন, তাই কাকু কাকিমার কাছেই মানুষ হচ্ছিল সে। কুকুরে কামড়ানোর পর ভ্যাকসিনেশন ট্রিটমেন্ট চালু হলেও ছবিকে বাঁচানো যায়নি। সে জুলাই মাসের 26 তারিখে মারা যায়। ছবির মৃত্যুর পর থেকেই দিল্লির পুতকালান অঞ্চলে সাধারণ মানুষের বিক্ষোভ শুরু হয়। ওই অঞ্চলের মানুষের দাবি ছিল কোনো পথকুকুরকে এখানে ঠিকমতো ভ্যাকসিনেশন দেওয়া হয় না। তাই খুব স্বাভাবিকভাবে এই পথকুকুরদের কামড়ে মানুষের রেবিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি হয়ে যায়। এরপরে বিভিন্ন রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এককাঠা হয়ে সুপ্রিম কোর্টে একটা সুমোটো মামলা করে। বেশ কিছুদিন আইনি লড়াই চলার পর অবশেষে গত 11ই আগস্ট সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হয় 8 সপ্তাহের মধ্যে দিল্লি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সমস্ত কুকুরদের রাস্তা থেকে সরাতে হবে, তাদের প্রপার স্টেরিলাইজ করতে হবে এবং ভ্যাকসিনেশন প্রক্রিয়ার আওতায় আনতে হবে। তবে তারপর তাদের আর পথে ফেরানো হবে না, রাখতে হবে শেল্টারে। সুপ্রিম কোর্টের এই রায় বেরোনোর পরেই দিল্লি সহ গোটা ভারতবর্ষের পশুপ্রেমীরা এই রায়ের বিরুদ্ধে সমালোচনা করতে শুরু করেন। আবার অনেক মানুষই সুপ্রিম কোর্টের এই রায়ে সাধুবাদ জানিয়েছেন। তাদের বক্তব্য, যদি কারো পথকুকুরদের উপর এতটাই দরদ থাকে তাহলে তাদের নিজের ঘরে নিয়ে যাক, খাওয়াক, মানুষ করুক। তবে এই রায় বেরোনোর পর সমর্থনের থেকে বিক্ষোভের আঁচেই বেশি উত্তপ্ত হয়ে রয়েছে দিল্লি। ইতিমধ্যে ইন্ডিয়া গেট সহ দিল্লির বিভিন্ন জায়গায় বিক্ষোভে জমায়েত শুরু হয়েছে। কারণ অধিকাংশ পশুপ্রেমীদেরই বক্তব্য কুকুরদের শেল্টারগুলোর অবস্থা দুর্বিষহ। ওখানে কুকুরদের উপর অত্যাচার করা হয়। তাছাড়া একসঙ্গে 10 লক্ষের কাছাকাছি কুকুরকে রাখার মতো পরিকাঠামোই তৈরি হয়নি দিল্লিতে। এবং তার সাথে প্রতি মাসে এত কোটি কোটি টাকা খরচ। কিছুদিন পর এসব থেকে লোকের নজর ঘুরে যাবে আর অবলা জীবগুলো না খেতে পেয়ে অকালে মারা যাবে। তাই সুপ্রিম কোর্টের এই রায়ে তীব্র বিরোধিতা করেছেন ইউনিয়ন মিনিস্টার ও পশুপ্রেমী মানেকা গান্ধী এবং বিরোধী দলনেতা কংগ্রেসের রাহুল গান্ধীর মতো রাজনৈতিক ব্যক্তিত্বরাও। ফলে ইতিমধ্যেই দেশ জুড়ে এই রায়ের বিরুদ্ধে প্রতিরোধের স্বর তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এবার দেখার মানুষের এই প্রতিবাদ আদৌ সুপ্রিম কোর্টের রায়কে বদলাতে পারে কিনা। কিছুদিন আগেই অবশ্য সাধারণ মানুষের তীব্র প্রতিরোধের কাছে খানিকটা মাথা নোয়াতে হয়েছিল সুপ্রিম কোর্টকে। তারা মহাদেবী নামক এই হাতিটিকে ভান্তারাতে পাঠানোর নির্দেশ দিয়েছিল বটে, কিন্তু মানুষের সম্মিলিত প্রতিবাদে সেই সুপ্রিম কোর্টই আবারও নতুন করে এই কেসটির শুনানি শুরু করতে চলেছে। এবার দেখার পথকুকুরদের এই কেসে শেষ অবধি কার জয় হয়। গোটা বিষয়টা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।